যদি শহরের ধুলো শব্দ ফেলে প্রকৃতির কোলে শান্তি খুঁজতে চান, তবে দোহার নবাবগঞ্জের নীরব মনোমুগ্ধকর দর্শনীয় স্থানগুলোতে একবার ঘুরে আসতে পারেন। সেখানে আছে নদীর স্রোতের মতোই ধীর শান্তি আর সবুজের মাঝে হারিয়ে যাওয়া প্রশান্তি, যা মনকে নতুন করে বাঁচতে শেখায়। প্রথমেই যেতে পারেন ঐতিহ্যবাহী ব্রজনিকেতন বা জজবাড়িতে। এটি নবাবগঞ্জের কলাকোপায় অবস্থিত একটি রাজকীয় প্রাসাদ। দেখলেই চোখ জুড়িয়ে যায়। শান্ত গ্রামের মাঝে দাঁড়িয়ে আছে প্রায় ২০০ বছর পুরনো স্থাপনাটি। রাজকীয় স্থাপত্য শৈলী, দোতলা ভবন আর গাছগাছালিতে ভরা বিশাল আঙিনা, সব মিলিয়ে এ বাড়ি যেন সময়ের এক জীবন্ত দলিল। ইছামতি নদীর তীরে ১৮ শতকে এই বাড়ি নির্মাণ করেছিলেন জমিদার ব্রজেন রায়। নিজের বসবাসের জন্যই তৈরি করেছিলেন। নান্দনিক বাগানে ঘেরা ইট, সুরকি ও রডের ব্যবহারে নির্মিত অপরূপ নির্মাণ শৈলীর জমিদার বাড়িটিকে নাম দেন ব্রজনিকেতন। ১৯৪৭ সালের দেশভাগের সময় অন্যদের মতো ব্রজেন রায়ও ভারতে চলে যান। তারপর শুরু হয় হাত বদল। ৮০ দশকে এক বিচারক পরিবার এখানে বসবাস শুরু করলে ব্রজনিকেতন হয়ে যায় জজবাড়ি। এর পরের গন্তব্য কোকিলপ্যারি জমিদার বাড়ি। জজবাড়ির পাশেই অবস্থিত। প্রাসাদের সামনের অংশে চোখে পড়ে অতিমাত্রায় অলঙ্কৃত স্থাপত্য শৈলী, করিন্থীয় স্তম্ভ, সূক্ষ্ম কারুকাজ করা খিলান আর দেয়ালে খোদাই করা নৈপুণ্যের নিদর্শন। প্রতিটি খুঁটিনাটি যেন কারিগরদের নৈপুণ্য ও রাজকীয় রুচির পরিচয় বহন করে। বাড়ির উঠোনে আগাছার মাঝে উঁকি দিচ্ছে দুটি মন্দির। এর একটি মঠ আকৃতির, তবে কোনো দেবতা নেই। আরেকটির উপরিভাগ গম্বুজ আকৃতির। এর ভেতরে ধ্যানমগ্ন ছিন্নমস্তা সাধুর মূর্তি। স্বাধীনতা যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয় এটি। বর্তমানে চরম অবহেলায় পড়ে আছে। বাড়িটি নির্মাণ করেছিলেন রাধারমণ রায়। তার মায়ের নামে নামকরণ করেন বাড়িটির। কোকিলপ্যারির কাছেই হাঁটা দূরত্বে আন্ধার কোঠা বা খেলারাম দাতার কোঠা। এটি তৈরি করেছিলেন খেলারাম দাতা, তবে এর প্রতিষ্ঠাকাল নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না। মন্দিরের নকশা, ইটের গাঁথুনি আর অলঙ্করণ দেখে ধারণা এই স্থাপনাটি ১৯ শতকের শেষ ভাগে অথবা ২০ শতকের একেবারে শুরুর দিকে নির্মিত হয়েছিল। পুরো মন্দিরটি ৮ কক্ষ বিশিষ্ট একটি দোতলা ভবন ছিল। আমি এখন এর দোতলায় দাঁড়িয়ে আছি। এর নিচে অনেকগুলো কক্ষ ছিল, সেগুলো প্রায় মাটির নিচে ঢাকা পড়ে গেছে। কেউ বলেন খেলারাম ছিলেন জমিদার, কারো মতে তিনি ভয়ানক দস্যু ছিলেন, তবে তার দানের হাত ছিল বড়। তিনি ধনীদের কাছ থেকে ডাকাতি করে টাকা পয়সা মালামাল গরিবদের বিলিয়ে দিতেন। শেষ জীবনে অতিশয় ধার্মিক ব্যক্তিতে পরিণত হন। ভবনের নিচতলায় ছিল একটি সুড়ঙ্গ পথ, যে পথে খেলারাম পার্শ্ববর্তী ইছামতি নদী পর্যন্ত চলে যেতে পারতেন। এমনকি তার ডাকাতি করা জিনিসপত্র নৌকায় করে এই পথ দিয়েই নিয়ে আসতে পারতেন। এই মন্দির শুধু একটি পুরনো স্থাপনা নয়, মিথ আর বাস্তবের সীমারেখায় দাঁড়িয়ে এটি আজও আমাদের কল্পনার দরজা খুলে দেয়, যেখানে ছায়া, নীরবতা আর শত বছরের গল্প একসাথে জীবন্ত হয়। এবার একটা রিক্সা ভাড়া করে চলে যান হাসনাবাদে অবস্থিত রানীর পবিত্র জপমালা গির্জায়। এটি অবিভক্ত বাংলার পঞ্চম গির্জা। ১৭৭৭ সালে ফাদার রাফায়েল গোমেজ নামে এক যাজক এই অঞ্চলের প্রথম গির্জা তৈরি করেন, যার নামকরণ করেন রানীর পবিত্র জপমালা গির্জা। ১৮৮৮ সালে প্রথমবারের মতো গির্জা সংস্কার করে পাকা ভবন তৈরি করা হয়। ২০০২ সালে পুনরায় সংস্কার করা হয়। এখানে একটি কবরস্থান রয়েছে, শান্ত, গভীর আর সময়ের ছায়ায় ঢাকা এক চৌহদ্দি। প্রজন্মের পর প্রজন্ম এই মাটিতেই তাদের শেষ যাত্রা করেছে। গির্জার প্রার্থনার সুর যেমন জীবনের শুরুতে সঙ্গী, তেমনি এই কবরস্থানই হয়ে ওঠে শেষ আশ্রয়, এই অঞ্চলের খ্রিস্টানদের চিরন্তন ঠিকানা। এছাড়া আরও বেশ কয়েকটি স্থাপনা আছে নবাবগঞ্জে। সময় সুযোগ করে দেখে আসতে পারেন। ঢাকার গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটের সামনে নবাবগঞ্জ ও দোহারের বাস পাওয়া যায়। এছাড়া মোহাম্মদপুর ৩ রাস্তা থেকে লোকাল সিএনজিতে করেও যেতে পারেন। সময় লাগবে ১.৫ ঘন্টার মতো। সকাল সকাল রওনা দিলেই ভালো।